তন্ত্রসুন্দরী ক্লিওপেট্রা। লেখনে সঞ্চারী ভট্টাচার্য। পর্ব 2। গল্প পাঠে আমি আছি আপনাদের সাথে মারিয়া। সুরেশের মাথায় রক্ত উঠে গেল। তিনি বইটিকে হাতে নিয়ে বললেন, যেটুকু অংশ রয়েছে সেই অস্তিত্বটুকুই যথেষ্ট। তোর বোকামির জন্য আমি আমার উদ্দেশ্য থেকে বঞ্চিত হব না। তোর যেতে হলে চল, আর না যেতে হলে আমি একাই চলে যাচ্ছি, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে তোরও টিকিট কেটেছিলাম, ভেবেছিলাম তুই হয়তো এই কাজে আমাকে অনেকটাই সাহায্য করবি, কিন্তু এখন দেখছি তোর থেকে মিশরের মৃতদের সাথে কথোপকথনের মধ্য দিয়ে আমি অনেক অজানা রহস্যের সমাধান করতে পারবো। সুরেশের বাচনভঙ্গির মধ্যে বেশ এক পরিবর্তনের জোয়ার এসে পড়েছিল। তিনি কী যে বলেছিলেন, কেন বলেছিলেন, এই সকল বিষয়গুলির অন্তর্নিহিত অর্থ বার না করেই রাজীব তার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা বেশ বেশ, এতটাও রেগে যেতে হবে না। শান্ত স্বভাবের এক ছেলের চোখ মুখের আজ এ কী অবস্থা। তোকে আমি এভাবে এর আগে কোনো দিনও দেখিনি। জানি না তোকে কিসে পেয়েছে, তবে আমি তোর সাথে যেতে রাজি। তোকে একা একা এর আগে আমি কোথাও যেতে দিইনি। দুজনেই বিয়ে থা করিনি। পৃথিবীর সব আশ্চর্যকে নিজের চোখে দেখব বলেই তো। তাহলে আজ নয় কেন? যাক, কবে ফ্লাইট শুনি? সুরেশ তখন অনেকটাই শান্ত। প্রভাবিত হয়ে পড়ায় মাথায় যে রাগটা চেপে বসেছিল সেটি সময়ের সাথে সাথে অনেকটাই হালকা হয়ে গেল। রাজীবের দিকে তাকিয়ে মৃদু স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি বললেন, বেশ, তাহলে চল আমার সাথে। তবে আমাকে সঙ্গ দিতে হবে কিন্তু। কালকে রাতের ফ্লাইট, দুবাই থেকে যেতে হবে। টানা ইজিপ্টের ফ্লাইট পাইনি, তাই এভাবে যেতে হচ্ছে। তুই যা, গোছগাছ করার করে নে। আজকের রাতটুকুই সময় রয়েছে কিন্তু। সুরেশের মুখে এমন কথা শুনে বেশ কিছুটা ঘাবড়ে গেলেন রাজীব। তারপরে বললেন, তোর এই ওট সেমরি তোর বিয়ে স্বভাবটা কিন্তু আর গেল না। দিনের দিন সব গুছিয়ে নিয়ে জনসমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দেওয়াটার মধ্যে তুই এক আলাদা অ্যাডভেঞ্চারের রহস্য খুঁজে পাস বই কি। জানি না কতটা কি পারবো, তবে আজকে উঠতে হবে। বাড়িতে গিয়ে মাকে বলে কিছু একটা ম্যানেজ করতে হবে। প্রতিবারের মতো এবারেও বলে দেব অফিসের ট্রিপে যেতে হচ্ছে, আর্জেন্ট। তবে মায়ের মিশর দেখার খুব ইচ্ছে ছিল জানিস সুরেশ। সুরেশের শান্ত স্বরে বললেন, সে পরে হবেক্ষণ। এই কাজটি ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারলে দেখবি কোনো স্বপ্নই অপূর্ণ থাকছে না। তবে সব স্বপ্নকে সফল করবার চাবিকাঠি রয়েছে এই বইয়ের ভিতরে। কাজেই অত শত না ভেবে চল, আমরা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সেদিন রাতে নিজেদের মধ্যে কথাবার্তা সমাপ্ত করে বেরিয়ে পড়লেন রাজীব। পথে যেতে যেতেই একটা কালো বিড়াল পথের মাঝখানে এসে দাঁড়াতেই বেশ কিছুটা ঘাবড়ে গেলেন তিনি। নিজের মনে মনে বললেন, কালো বিড়াল শুনেছিলাম মিশরীয়দের প্রিয় বাহন ছিল। এই বিড়ালের মাধ্যমে তারা নাকি অনেক তান্ত্রিক ক্রিয়াকলাপ করতেন। তবে এখন এসব নিয়ে মাথা না ঘামিয়ে বরং বাড়ির দিকে রওনা হয়ে যাওয়াই ভালো। রাজীব ওই শুনশান পথ ধরে একলা হেঁটে যেতে লাগলেন। পিছন দিক থেকে বিড়ালটির মুখ নিঃসৃত ম্যাও শব্দটি কানে যেতেই মনটা কেমন যেন অস্থির হয়ে উঠল। অথচ সাথে সাথে পিছনে ফিরতেই কাউকে নজরে এলো না। এক্ষুনি তো বিড়ালটা এখানেই ছিল, তাহলে চোখের নিমিষে অমন বিকট শব্দ করে কোথায় গায়েব হয়ে গেল? আর গেল তো গেলই, তাকে তো আর কোথাও দেখতেও পেলাম না। আবার বোধহয় একটু বেশিই ভেবে ফেলছি। যাক, এসব নিয়ে না ভেবে এখন বরং বাড়ির দিকে এগিয়ে যাওয়া ভালো। কোনো রকমে রাতের চাদর গায়ে জড়িয়ে নিয়ে বাড়ির দিকে পা চালাতে লাগলেন রাজীব। সুরেশের বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব ছিল হাঁটা পথে 20 মিনিটের মতো। তাই এই সামান্য দূরত্বটুকু নির্ধারণের জন্য সেদিন কোনো রিক্সা বা
অটোর সাহায্য নিলেন না রাজীব। বাড়ির দরজার কাছে পৌঁছাতেই মায়ের সাথে এক রাজ্যের বচসা হয়ে গেল। তবু কোনো রকমে মাকে বুঝিয়ে সুঝিয়ে পরের দিনের যাওয়ার বিষয়টিকে পাকা করে ফেললেন। ধোয়া আর যানবাহনের সকল ধকল পেরিয়ে রাজীব এয়ারপোর্টে পৌঁছাতেই সুরেশের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। সুরেশ তাকে দেখা মাত্রই উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তারপর বললেন, তাহলে শেষমেশ মাসিমা তোকে যেতে দিতে রাজি হয়ে গেলেন? যাক, তাহলে এবার বেশ কিছুদিনের জন্য ইজিপ্টের হাওয়ায় গা ভাসিয়ে দেব। সুরেশের হাতে হাত মিলিয়ে রাজীব ফ্লাইটের দিকে এগিয়ে গেলেন। কলকাতার সময় অনুযায়ী ফ্লাইট যখন আকাশে উঠল তখন ঠিক রাত 2:05। 3 ঘন্টা 25 মিনিটে ফ্লাইটটি এসে পৌঁছালো দুবাইতে। সেখান থেকে আরও প্রায় 1.5 দিনের পথ অতিক্রম করে তারা দুজনে ইজিপ্টে পৌঁছালেন। ইজিপ্টের মাটি স্পর্শ করবার সাথে সাথে রাজীবের মনে নানান রকমের প্রশ্ন উত্থাপিত হতে শুরু করলো। আচ্ছা সুরেশ, এখানকার আবহাওয়া এত শুষ্ক কেন? আরবের থেকে এই জায়গাটির দূরত্ব তো খুব একটা বেশি নয়, তাহলে এখানকার জনঘনত্ব এত কম কেন? এছাড়া এখানকার বাসিন্দারা সবসময় এতটা ইতস্তত হয়ে চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য অনুভব করেন কেন? সুরেশ রাজীবের প্রশ্নোত্তর পর্ব শুনে এক প্রকার বিরক্ত হয়ে গেলেন। তারপর তাকে উদ্দেশ্য করে বললেন, তোর এই সকল ভুলভাল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এখানে আসিনি। অবশ্য চিন্তা করিস না, আমি এখানকার ট্রাভেল এজেন্টের সাথে কথা বলে নিয়েছি। তিনি খুব শীঘ্রই হয়তো আমাদের সাথে সাক্ষাৎ করতে আসবেন। তিনি এলেই আমি তাকে এই বিষয়গুলো নিয়ে আরও অনেক প্রশ্ন করব। তবে তুই দয়া করে এই সব আন্তাবাড়ি প্রশ্ন করে তাকে বিব্রত করে তুলিস না, তাহলে গোটা ব্যাপারটাই ঘেটে যেতে পারে। সুরেশের মুখ থেকে এমন কথা শুনবার পর রাজীব কিছুটা ইতস্তত হয়ে বললেন, কেন, আমরা কি কোনো অজানা জায়গার উদ্দেশ্যে পাড়ি দিতে চলেছি? সে জায়গায় যাওয়া কি এক প্রকার নিষিদ্ধ? সুরেশ প্রত্যুত্তরে জানালেন, হয়তো সেরকমই কিছু একটা হতে চলেছে। আমরা যে জায়গাটার উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি সেই স্থানটি ইজিপ্টের প্রধান শহরের থেকে অনেকটাই দূরে অবস্থান করে। বালুকা রাশির মধ্যে প্রভাব বিস্তারকারী পিরামিডগুলিকে নেপথ্যে রেখে ওই স্থানটি নিজের অস্তিত্বকে বলবৎ করে রেখেছে। তবে সেখানেই যে প্রধান রহস্যের অনুসন্ধান সম্ভব এমনটা আগে থেকে বলতে পারছি না। তবে যাকে জোগাড় করেছি তিনি কোনো সাধারণ গাইড নন। তিনি এখানকার বহু রহস্যের অনুসন্ধানে এর পূর্বেও নিজের বীরত্বের প্রমাণ দিয়েছেন। তাই তার সাথে বাকি পথটা এগিয়ে যাওয়ার মধ্যেই অনেকখানি অনুসন্ধিৎসা কাজ করছে। রাজীব কাকে উদ্দেশ্য করে বললেন, তা সেই লোকটি কোথায়? তাকে তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। সুরেশ বললেন, এই কাছেই একটা হোটেল রয়েছে, সেখানে আমাদের আজকের রাতটা বিশ্রাম নিতে হবে। এমনিতেই ধকল বড্ড বেশি হয়ে গেছে। ভেবেছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে হয়তো আরও ভালো শোভা দেখতে পাবো। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এখানকার মানুষজনের মনের মধ্যে চলতে থাকা নানান প্রশ্নের সমাধান করতে পারবো অচিরেই। কিন্তু সময়ের সাথে সাথে মিশরের সেই রহস্যময় পরিবেশটি একেবারে পরিবর্তিত হয়ে গেছে। যা বুঝলাম, এই আধুনিক শহরের মধ্যে পুরনো অতীতকে খুঁজে পাওয়াটা বেশ কঠিন থেকে কঠিনতরই হয়ে চলেছে। যাক, কথা বাড়িয়ে লাভ নেই, এখন চল, হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে। রাজীব ও সুরেশ উভয়ই হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হোটেলে পৌঁছাতেই সাদা পোশাক পরিহিত একটি লোক তাদের দিকে এগিয়ে এসে বললেন, নমস্কার, আমি এই হোটেলের ম্যানেজার। আপনাদের জন্য স্পেশাল সুইট বুক করা হয়েছে। আপনাদের মতো মানুষেরা এখানে খুব কমই আসেন, বেশিরভাগই শুধুমাত্র শহর পরিভ্রমণের জন্যই আসেন। তবে এই শহরের অতীতকে জানবার খিদেটা আপনাদের মধ্যেই দেখতে পেলাম। লোকটি একটু বেশি কথা বলছেন দেখে সুরেশ তাকে উদ্দেশ্য করে বললেন, দেখুন, এমনিতেই অনেকটা পথ আসতে হয়েছে,
তারপর আমরা দুজনেই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, কাজেই এই সভায় কোনো কথা বাড়াতে চাই না। বাই দ্য ওয়ে, যে গাইডে এর ব্যাপারে কথা বলেছিলাম তাকে কি জোগাড় করতে পেরেছেন? ম্যানেজার বাবু কথাটি শোনা মাত্রই একটু ইতস্তত অনুভব করলেন। তারপর ওদেরকে ইশারা করে হোটেলের একটি ফাঁকা স্থানে নিয়ে এলেন। এরপর উভয়কে উদ্দেশ্য করে বললেন, দেখুন, ওনার ব্যাপারে সেভাবে কেউই জানে না, এমনকি হোটেল কর্তৃপক্ষের লোকেরা যদি ওনার সম্পর্কে জানতে পারে তাহলে আমার চাকরিটাও চলে যেতে পারে। কাজেই এইসব বিষয়ে এত উচ্চস্বরে কথা বলবেন না। আমি ওই লোকটির সাথে যোগাযোগ করেছিলাম, বিশেষত উনি একজন তন্ত্রসাধক। তার পাশাপাশি দিনের বেলা আবার পেট চালানোর জন্য গাইড এর কাজও করে থাকেন। খুব বেশি দিন এই কাজে উনি যোগদান করেননি। আগে ওনাকে মিশরের বিভিন্ন উপত্যকায় ঘুরে বেড়াতে দেখা যেত। এখানকার গ্রামগুলিতে গিয়ে তিনি এমন অনেক উপাচার করেছেন যেগুলির কথা শুনলে হয়তো আপনার শিরায় হিমেল রক্তের স্রোত বয়ে যেতে পারে। অপশক্তির কাছ থেকে গোটা গ্রামকে রক্ষা করার মধ্য দিয়ে তিনি নিজেকে ক্রমাগতভাবে প্রসিদ্ধি প্রদানে অগ্রসর হয়েছেন। তবে সেই মানুষটি এখন গাইডের ভূমিকা পালন করেন। শুনেছি ইজিপ্টের প্রতিটি জায়গা সম্পর্কে তিনি পুঙ্খানুপুঙ্খ ধারণা রাখেন। হারিয়ে যাওয়া স্থানগুলি সম্পর্কেও তার যথেষ্ট জ্ঞান রয়েছে। আমার মনে হয় এমন লোকের সান্নিধ্য লাভ গোটা জীবনে হয়তো একবারই সম্ভব হয়। লোকটি থামতেই সুরেশ তাকে জড়িয়ে ধরে বললেন, সাব্বাস ম্যানেজার বাবু, আপনি একখান কাজের মতো কাজ করেছেন। যাক, ওই লোকটিকে তাহলে কখন আসতে বলেছেন? সুরেশের কথায় ম্যানেজার বাবু জবাব দিলেন, আগামীকাল সকাল 10টার সময়। তবে উনি হোটেলে পা রাখবেন না, আমাকে সে বিষয়ে আগে থেকেই জানিয়ে দিয়েছেন। এমনকি লোকটি মোবাইল ফোনও ব্যবহার করেন না। আজকের যুগে দাঁড়িয়ে কোনো তথ্য প্রযুক্তির আশ্রয় না নিয়ে একজন মানুষ যে কিভাবে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে ও বুঝতে পারেন সেটা ভেবেই এক প্রকার অবাক হতে হয়। তবু এই মানুষটিকে যেদিন প্রথমবারের জন্য নিজের চোখে দেখেছিলাম সেদিনই শরীরের মধ্যে একটা অস্বস্তি হয়েছিল। মনে হয়েছিল উনি যেন নিজেই কাল শক্তির আধার। হতেই পারে আসলে এতদিন ধরে যিনি তান্ত্রিক ক্রিয়ার সাথে যুক্ত থেকেছেন তার চোখে মুখে তান্ত্রিকতার ছাপ স্পষ্ট হবে বই কি। যাক, শুনুন, এখান থেকে 1 কিলোমিটার দূরে একটি মসজিদ রয়েছে। সেটিকে এই অঞ্চলের সর্বাপেক্ষা প্রসিদ্ধ মসজিদ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। স্থানীয় মানুষের কাছে ওই জায়গাটির গুরুত্ব কিন্তু অপরিসীম। তিনি ওই মসজিদের সামনে আপনাদের জন্য অপেক্ষা করবেন। এরপর আপনাদেরকে উনি গন্তব্যের দিকে নিয়ে যাবেন। হোটেলের গাড়ি আপনাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছে দেবে। এরপরে কি হবে না হবে সেটি ওই ভদ্রলোকই ঠিক করবেন। আমি এ বিষয়ে বিশেষ কিছু জানি না। রাজীব ম্যানেজার বাবুকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, লোকটির নাম কি? লোকটি কি এখানেই থাকেন? উনি কি তাহলে আমাদেরকে ওই জায়গাটি ঘুরে দেখাবেন? কত টাকা নেবেন টেবেন সে বিষয়ে কিছু জানিয়েছেন কি? রাজীবের প্রশ্ন উত্তর পর্ব পুনরায় শুরু হওয়ার সাথে সাথেই সুরেশ তার দিকে হাত দেখিয়ে বললেন, উফ, তুই সেই আবার শুরু করলি তো? এই জন্যই আমার তোকে নিয়ে কোথাও আসতে ইচ্ছা করে না। এখানে আসার সাথে সাথে হাজারো প্রশ্ন তৈরি হয়ে গেল তোর মনে। কালকের কথা কালকে ভাবা যাবে। আচ্ছা ম্যানেজার বাবু, লোকটিকে কীরকম দেখতে বলুন তো? আসলে আমরা তো কোনো দিন তাকে দেখিনি, তাই সামনে থেকে দেখার পরেও হয়তো আন্দাজ করতে পারবো না। সাথে একটা ছবি থাকলে খুব সহজেই চিনে ফেলতে পারবো। ম্যানেজার বাবু সুরেশের কথা শুনে বুক পকেটে হাত দিলেন। তারপর একটি খাম বার করে বললেন, এর মধ্যে ওই লোকটির সমস্ত ইনফরমেশন রয়েছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে এর থেকে বেশি কিছু জানাতে পারবো না। গোপন ক্যামেরার সাহায্যে আমাদের উপরে নজর রাখা হচ্ছে। এখানকার সিকিউরিটি বড্ড কড়া। সামান্যতম সন্দেহজনক কিছু নজরে পড়লেই এক প্রকার মুশকিল হয়ে যাবে। তার চেয়ে ভালো
আপনারা রুমে গিয়ে বরং বিশ্রাম নিন। এই খামের মধ্যে যা যা রয়েছে সেই সব কিছুই একবার দেখে নেবেন। যিনি আমাকে ওই লোকটির সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন তিনি আমাকে এই খামটি দিয়েছেন। ওই লোকটি এই তান্ত্রিকের সম্পর্কে সমস্ত কিছু ওই খামের মধ্যে সংগ্রহ করে রেখে দিয়েছেন। যাক, এখানে দাঁড়িয়ে থাকা আর সম্ভব না। আপনারা বরং রিসেপশন থেকে চাবিখানা নিয়ে নিজেদের ঘরের উদ্দেশ্যে এগিয়ে যান। রাতের খাবারের ব্যবস্থা আপনাদের ঘরেই করে দেওয়া হবে। কথাগুলি বলে ম্যানেজার বাবু স্থানটি ছেড়ে চলে গেলেন। রিসিপশন থেকে চাবিখানা নিয়ে রাজীব ও সুরেশ নিজের ঘরের দিকে এগোলেন। ঘরের দরজা খুলেই বিছানার উপর গা এলিয়ে দিলেন দুজনে। এরপর ফ্রেশ হয়ে সামান্য কিছু খেয়ে নিলেন। এত ঘন্টার ধকলে খিদে তৃষ্ণাও একেবারে চলে গিয়েছিল। সেই সাথে মিশরের আবহাওয়ার মধ্যেও একটি অস্বস্তির প্রভাব ছিল বিদ্যমান। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি ও সেই সাথে অসহ্য গরম সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ এর সম্মুখীন হতে হয়েছিল। কিন্তু তার মধ্যেই নিজেদের অ্যাডভেঞ্চারকে জিইয়ে রাখবার জন্য তৎপর হয়ে উঠেছিলেন উভয়েই। এরপরে রাতের দিকে খামের মধ্যে লুকিয়ে থাকা রহস্যের উদ্ঘাটন করলেন দুজনেই। খামটি খুলতেই নজরে পড়ল কিছু জরুরি পুঁথি। সুরেশ সেটিকে হাতে নিয়ে টেবিল ল্যাম্পের আলোর সম্মুখে তুলে ধরলেন। আলোর দিকে চিঠিটিকে মেলে ধরতেই প্রকাশ্যে এলো একটি নাম, দিয়াসির। সাথে নজরে পড়ল একটি ছবিও। কাঁচা পাকা দাড়ির আড়ালে লুকিয়ে থাকা ওই মুখটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে হলো। তবে লোকটির চেহারার মধ্যে এক আলাদাই আভিজাত্য ছিল। রাজীব সুরেশের হাত থেকে ছবিটি ছিনিয়ে নিয়ে বললেন, বাবা, লোকটিকে দেখে মনে হচ্ছে না তিনি এই যুগের বাসিন্দা। চোখ দুটো দেখ, নীলাভ রঙের। লোকটির বয়স হয়ে গেছে ঠিকই, তবে তার মুখমণ্ডলের মধ্যে লুকিয়ে থাকা জাদু শক্তির সেই নেশাতীত শক্তিটি এখনও সমানভাবেই বিদ্যমান। এই লোকটি যে অজানা রহস্যের খনি সে বিষয়ে কোনো সন্দেহই নেই। সুরেশ পুনরায় তার হাত থেকে ছবিটি কেড়ে নিয়ে বললেন, লোকটির সাথে কোনো রকমের মশকরা করবি না কিন্তু। শুনলি তো, লোকটির কাছে অপার শক্তি রয়েছে, আর এইসবই কিন্তু অলৌকিক শক্তি। সাদামাটা পোশাকের আড়ালে লুকিয়ে থাকা শরীরটিকে তিনি নিজের মতন করে লুকিয়ে রাখতে সক্ষম হয়েছেন ঠিকই, তবে ওই চোখ দুটিকে কিন্তু কোনো সময়েই আড়াল করে রাখতে পারেননি। আমারও লোকটিকে দেখে বেশ ভালোই ভয় করছে। যাক, এর সাথেই কালকে দেখা করতে যাওয়া। এখান থেকে হোটেলের গাড়িতেই যখন পৌঁছে যাব তখন আর চিন্তা কি, নে এবার ঘুমিয়ে পড়। রাজীব তাকে উদ্দেশ্য করে বললেন, তার মানে খামের মধ্যে শুধু ওনার ছবিটাই ছিল বল? সুরেশ তার দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে বললেন, এর থেকে বেশি কিছু থাকলে তোর তা কোনো উপকারে লাগতো কি না এ বিষয়ে আমার জানার বিন্দুমাত্র ইচ্ছে নেই। শুধু একটা কথাই বলবো, লোকটা কিন্তু জব্বর জিনিস, খুব সাবধানে ট্যাকেল করতে হবে। আর ওর কাছ থেকেই জেনে নিতে হবে এই মিশরের জমিতে লুকিয়ে থাকা সেই প্রাচীন ইতিহাসকে। সেদিন রাতটা নিশ্চিন্তেই কেটে গেল। পরের দিন সকালেই একটি সাদা গাড়ি এসে দাঁড়ালো হোটেলের সামনে। তাতে উঠেই দুজনে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন।